বন্ধুরা, এই দৈনন্দিন জীবনে এমন অনেক মানুষ আছেন যারা অতীতের খারাপ স্মৃতিগুলোকে কখনোই ভুলতে পারে না, আর যার জন্য তাদের জীবনে সমস্যার শেষ থাকে না। তাই এই প্রসঙ্গকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের গৌতম বুদ্ধের একটি গল্প শোনাব। তো প্রতিবারে নাই আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, গল্পটি শেষ পর্যন্ত শোনার। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। গৌতম বুদ্ধ তার আশ্রমে সকল শিষ্যদেরকে বিভিন্ন বিষয়ে শিক্ষা দিতেন। সেই আশ্রমে তিনি স্থায়ীভাবে থাকতেন নিজের বেশ কিছু শিষ্যদের সঙ্গে করে। সেখানে সকল শিষ্যদের মধ্যে থেকে গৌতম বুদ্ধের দুজন খুব প্রিয় শিষ্য ছিলেন। তাদের মধ্যে থেকে একজন শিষ্য ছিলেন একটু বড় এবং অপরজন ছিলেন একটু ছোট। বয়সের দিক থেকেও উভয়ের মধ্যে যেমন পার্থক্য ছিল, সেই রকমই শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও উভয়ের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যেত। মুখ্য সম্পর্কিত সমস্ত জ্ঞান বড় শিষ্য ইতিমধ্যেই অর্জন করে নিয়েছিলেন। অপরদিকে বয়সে ছোট শিষ্য শিক্ষা অর্জনে কিছুটা ধাপ মাত্র এগিয়েছিলেন এবং আরও কিছুটা ধাপ এগোনো বাকি ছিল। তো যাই হোক, সেই দুই শিষ্য কিন্তু গৌতম বুদ্ধের অত্যন্ত প্রিয় শিষ্যদের মধ্যে অন্যতম ছিলেন। আশ্রমের নিয়ম ছিল প্রতিদিন ভিন্ন ভিন্ন গ্রামে ঘুরে ঘুরে ভিক্ষা গ্রহণ করে নিয়ে তবেই আশ্রমে ফিরতে হতো। সেটা যে কোনো ঋতু হোক, যে কোনো সময় হোক বা যে কোনো দিন হোক না কেন, সব ক্ষেত্রে এই নিয়মটি সবার জন্য প্রযোজ্য ছিল। কাজে রোদ, ঝড়, বৃষ্টি সমস্ত কিছুকে মাথায় করে নিয়ে তাদের প্রতিদিন ভিক্ষা করতে যেতে হতো। একবার এইরকম এক বর্ষাকালীন ঋতুতে দুই শিষ্য যথারীতি প্রতিদিনকার মতো আশ্রম থেকে বেরিয়ে পড়লেন নিজেদের ভিক্ষা গ্রহণ করার উদ্দেশ্যে। আশ্রম থেকে বেরিয়ে কিছুটা এগোনোর পর বিভিন্ন গ্রামে প্রবেশ করার ঠিক সম্মুখে একটি নদীপথ পড়ে। সেই নদীতে খুব একটা বেশি জল ছিল না, কিন্তু বর্ষায় বৃষ্টি হওয়ার ফলে সেই নদীর জল বৃদ্ধি পেত এবং সেই নদীর জলের গতিবেগও যথারীতি অন্যান্য সময় স্বাভাবিক গতির তুলনায় বর্ষা ঋতুতে বেড়ে যেত। ফলে বর্ষায় শিষ্যরা বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ভিক্ষা করতে যাওয়ার সময় বেশ সাবধানে সেই নদীপথটা পার হতে। একে তো বর্ষায় নদীর জল বেড়ে যায় এবং সেই জলের প্রভাবের গতিবেগটাও বেশ বেড়ে যায়। এইরকমই একবার বর্ষাকালীন সময়ে সকালবেলায় গৌতম বুদ্ধের সেই দুজন প্রিয় শিষ্য আশ্রম থেকে বেরিয়ে নদীপথ খুব সাবধানের সাথে পার হয়ে বিভিন্ন গ্রামের উদ্দেশ্যে চললেন এবং সেখানে গিয়ে গ্রামের বিভিন্ন বাড়িতে ঘুরে ঘুরে ভিক্ষা করতে লাগলেন। যথারীতি নিজেদের নিয়ম অনুযায়ী তখনও পর্যন্ত ঝিরিঝিরি বৃষ্টি পড়ে চলেছিল। সারাদিন ধরে ঘুরে ঘুরে ভিক্ষা পর্ব শেষ করার পরে যখন তারা আবারও গ্রাম থেকে বেরিয়ে নদীপথ পেরিয়ে আশ্রমে ফিরে আসতে যাবেন, তখন নদীর কিছুটা কাছে আসতে দুজনেই এক নারী কণ্ঠের চিৎকার শুনতে পেয়ে থমকে দাঁড়িয়ে পড়লেন। নারী কণ্ঠের চিৎকার যে নদীর পাড় থেকে ভেসে আসছিল, এটা তারা খুব ভালো মতো বুঝতে পারলেন। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেই নারীর কণ্ঠ অনুসরণ করার পর তারপর দুজনে সেই নারী কণ্ঠ অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যেতেই দেখলেন নদীর পাড়ে দাঁড়িয়ে একজন অতীব সুন্দর রমণী চিৎকার করে বলছেন, কেউ আমাকে বাঁচাও, আমাকে সাহায্য করো। সেই দুজন শিষ্য তখন সামনের দিকে অর্থাৎ সেই নারীর দিকে এগিয়ে যেতেই তারা লক্ষ্য করলেন যে সেই নারী দেখতে অতীব সুন্দর, যেন স্বর্গের অপ্সরার মতো মনে হচ্ছে। ওনার পরনে রয়েছে রাজবস্ত্র, এছাড়া অজস্র অলঙ্কারে তিনি সুসজ্জিত হয়ে রয়েছেন। ওনাকে দেখে মনে হচ্ছে যেন ঠিক এক রাজকন্যা। তখন সেই দুই শিষ্য অপরূপ সুন্দরী রমণীর দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে অপরূপ সুন্দর দেখতে নারীটি তাদের দুজনকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, আমি এই রাজ্যের রাজকন্যা। এক গুরুত্বপূর্ণ কারণবশত আমি এখানে চলে এসেছি, কিন্তু আমাকে এখনই নদীপথ পার হতে হবে। আমি সেই সকালবেলা রাজপ্রাসাদ থেকে বেরিয়েছি, আর এতক্ষণে হয়তো আমার পিতা আমাকে খোঁজার জন্য সৈন্য সামগ্রী পর্যন্ত বার করে দিয়েছে। দয়া করে আমাকে নদীপথ পার হতে সাহায্য করুন। এখানকার পথটা এতটাই পিচ্ছিল যে আমি কোনোভাবেই পথ পার হতে পারছি না। এই কথা শুনে সেই দুজন শিষ্য চুপ করে দাঁড়িয়ে রইলেন, কারণ ওনাদের নিয়মের মধ্যে পড়ে না যে ওনাদের দ্বারা কোনো নারী জাতির গায়ে স্পর্শ পর্যন্ত করা যাবে না। তাহলে এখন এই নারীকে বিপদের হাত থেকে মুক্ত করবেন কিভাবে? এটা ভেবে ওই দুজন শিষ্য চুপচাপ সেখানে দাঁড়িয়ে রইলেন। অথচ সেই নারী অনুব্রত বলেই চলেছেন, আমাকে সাহায্য করুন, দয়া করে আমাকে সাহায্য করুন নদীপথ পার হতে। বেশ কিছুক্ষণ এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকার পর দুই শিষ্যের মধ্যে থেকে যিনি ছোট ছিলেন, তিনি আর কাল বিলম্ব না করে সেই বিপদগ্রস্ত হয়ে পড়া নারীর দিকে এগিয়ে
সেই নারীকে নিজের কোলে তুলে নিলেন এবং ভীষণ ধীরে সুস্থে সাবধানে নদীপথ পার হতে লাগলেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি নদীপথ পার হয়ে গেলেন। তারপর সেই রমণীকে নিজের কোল থেকে নামিয়ে দিলেন আর সেই রমণী অর্থাৎ রাজকন্যাটি তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেলেন। অপরদিকে দুই শিষ্যের মধ্যে যিনি বড় ছিলেন তিনি ধীরে সুস্থে নদীপথ পার হয়ে ওই ছোট শিষ্যের কাছে আসলেন এবং বেশ রাগান্বিত দৃষ্টিতে ছোট শিষ্যের দিকে বার কয়েক তাকালেন। তারপর উভয়ই হাঁটতে হাঁটতে আবারও আশ্রমের দিকে চলে গেলেন। যাত্রাপথে সেই বড় শিষ্য কিন্তু ছোট শিষ্যের সাথে আর কোনো কথাবার্তা বললেন না, বরং ফেরার পথে তিনি ছোট শিষ্যদের থেকে দূরত্ব বজায় রেখে পথ চললেন। এভাবেই তারা আশ্রমে পৌঁছানোর পর দুজনেই দুজনের ঘরে চলে গেলেন। তারপর রাতের দিকে সেই ছোট্ট শিশুটিকে নিজের ঘরে গৌতম বুদ্ধ ডেকে পাঠালেন। যথারীতি গুরুদেবের ডাক পেয়ে কাল বিলম্ব না করে সেই ছোট্ট শিষ্য তাড়াতাড়ি করে বুদ্ধের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন আর বললেন, গুরুদেব, আপনি আমাকে ডেকেছেন? তখন গৌতম বুদ্ধ বললেন, হ্যাঁ, আসলে আজকে আমি খবর পেলাম যে তুমি নাকি একজন নারীকে নিজের কোলে তুলে নদীপথ পার করেছ। এটা কি সত্যি? সেই ছোট্ট শিষ্যটি তখন একটু ভাবনা চিন্তা করে বললেন, কোন নারী বলুন তো গুরুদেব? তখন গৌতম বুদ্ধ পাশে দাঁড়িয়ে থাকা সেই বড় শিষ্যটিকে দেখিয়ে সেই ছোট্ট শিষ্যটিকে আবারও বললেন, এর সাথে তুমি আজকে ভিক্ষা করতে গিয়েছিলে, মনে পড়ছে? আর ফেরার পথে নদীপথ পার করিয়েছিলে কোনো নারীকে? তখন সেই ছোট্ট শিষ্যটি বলে উঠলেন, ও হ্যাঁ, মনে পড়েছে। আসলে কি বলুন তো গুরুদেব, আমি সেই বিপদগ্রস্ত নারীটিকে নদীপথ পার করে দিয়েছি আমার কোলে তুলে। তারপর আমার কোল থেকে নামিয়ে দেওয়ার পর সেই নারী যখন আমাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে প্রত্যাবর্তন করলেন, তখনই আমি সেটা ভুলে গিয়েছি। এই ঘটনাটা আমি সম্পূর্ণরূপে আমার মাথা থেকে বার করে দিয়েছি। কিন্তু এই মহাশয় অর্থাৎ যার সাথে আমি আজকে ভিক্ষা করতে গিয়েছিলাম, তিনি এখনো পর্যন্ত সেই নারীকে নিজের কোলে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এই কারণে তিনি কিছুতেই নিজের মাথা থেকে সে নারীর চিন্তাভাবনা বার করতে পারছেন না। এই জন্যই উনি আপনার কাছে এসে আর না থাকতে পেরে নালিশ জানিয়েছেন আমার নামে। এই কথা শুনে গৌতম বুদ্ধ মুচকে হাসতে লাগলেন। তারপর তিনি ছোট শিষ্যটিকে বাহবা দিয়ে বড় শিষ্যটিকে এটা বোঝাতে লাগলেন যে অতীতকে মনে করে রাখা মানে নিজের জীবনের বিপদকে নিজের থেকেই স্বাগত জানানো। এটা ঠিক যে আমাদের নিয়মে কোনো নারী জাতিকে স্পর্শ করতে নেই, কিন্তু একজন বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করা আমাদের সকলের নৈতিক কর্তব্য, সেটা নারী হোক বা পুরুষ। এই ক্ষেত্রে ভুলবশত যদি কোনো নারী জাতির দ্বারা আমাদের স্পর্শ ঘটেও যায়, তাহলে সেটাকে সেই স্পর্শকালীন সময়ে ভুলে যাওয়া উচিত। অতীতের স্মৃতি আঁকড়ে বসে থাকা মানে জীবনের সুখ শান্তি নিজে থেকেই নষ্ট করে দেওয়া। গৌতম বুদ্ধের এইভাবে বোঝানোর পর সেই বড় শিষ্য বুঝতে পারলেন যে আসলে তিনি কি ভুলটা করেছেন। তারপর তিনি গৌতম বুদ্ধ এবং সেই ছোট্ট শিষ্য উভয়ের কাছে ক্ষমা চাইলেন, গৌতম বুদ্ধের কাছে এসে নালিশ জানানোর জন্য। তো বন্ধুরা, অতীতের খারাপ স্মৃতিগুলোকে মুছে ফেলতে গৌতম বুদ্ধের আজকের এই গল্পটি থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখবেন। প্রথমত, অতীত থেকে বাইরে বেরিয়ে এসে বর্তমান নিয়ে বাঁচার চেষ্টা করুন, দেখবেন জীবন অনেকটা বেশি সুন্দর হয়ে উঠবে। দ্বিতীয়টি হলো, অতীতকে অতীতের জায়গাতেই রেখে দিতে হয়, সেটাকে কখনো বর্তমানে বা ভবিষ্যতে আসতে দিতে নেই। আর তৃতীয়টি হলো, জীবন থেকে যে কথাগুলো সত্যিই মুছে দেওয়ার, সেই কথাগুলিকে সময় থাকতে জীবন থেকে মুছে দেওয়া উচিত, তা না হলে সামনের দিকে এগিয়ে যাওয়া খুব কঠিন হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন। আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।